শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় আয়োজন চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি এই মুহূর্তে দেখছেন, চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, তারা সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি গত 2 এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন, যেখান থেকে আমরা আমাদের যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে নির্বাচিত করেছে। এবং আজকে আমাদের সঙ্গে এই তারকা কথনের কাউচে দুজন বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সদ্য দায়িত্বপ্রাপ্ত দুজন ব্যক্তিত্ব রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সোহানুর রহমান সোহান, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং রয়েছেন শাহিন সুমন, মহাসচিব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। প্রথমেই অনেক অনেক অভিনন্দন আপনাদের দুজনকে। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এবং সোহান ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই যে মাত্রই নির্বাচিত হলেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলেন আর কি। তো ম্যানিফেস্টোতে যাওয়ার আগে আমি জানতে চাইবো যে নিশ্চয়ই এবার পরিকল্পনা একরকম ছিল, কিন্তু নামার পরে আসলে নিশ্চয়ই অনেক ডিভিশন, সময়ের ব্যাপার হবে আর কি। সবই হবে, সময়ের ব্যাপার হবে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনটা কমে আসবে। এটা যে মানে আমাদের যে মানে জনগণ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু অনেকটাই কমে আসবে, কারণ আমরা কিন্তু 4-এ নেমে এসেছিলাম মৃত্যুর সংখ্যা, সেখান থেকে হঠাৎ জাম করলো, কারণ মানুষ মনে করলো যে বোধহয় আমরা একদম ভালো হয়ে গেছি। সেইটাই খুব বেশি ক্ষতিকর হয়ে গেছে আমাদের জন্য। এখন আমরা সেই জায়গায় আবার চিন্তা করতে হবে যে আমরা 4-এ না, আমরা 0-তে নামা নিয়ে আসবো। অবশ্যই যদি আমরা সতর্ক থাকি, সবাই যদি মাস্ক ব্যবহার করি এবং সবাই যদি আমরা সতর্ক হই, সরকারি নীতিমালাটা মেনে চলি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমাদের সমস্যা হবে না। এমনি যদি প্রসঙ্গক্রমে চলে আসে, সঙ্গত কারণেই একটা সিনেমা করতে গেলে বা নির্মাণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো একটা টিমকে কাজ করতে হয়। তো সেখানে তো সেফটি মানে মেজার্স তো মাস্ট, কিন্তু আপনারা কি কোনো নিষেধাজ্ঞা দিয়েছেন বা কিছু? যে না, আমরা কোনো নিষেধাজ্ঞা এবার দেইনি। আমরা ডিরেক্টরস গিল্ডের সাথে আলোচনা করেছি, তারাও আলোচনা করেছিল, যে সব মিলিয়েই আমরা বললাম যে যেহেতু সবই চলছে, সরকারি অফিসও চলছে অর্ধেক জনবল দিয়ে, এবং বইমেলাও চলছে, অন্যান্য সব কিছুই যেহেতু চলছে, আর তারপরে সামনে ঈদের অনেক প্রোগ্রাম থাকে, যারা সারা বছরে না কাজ না করুক, কিন্তু ঈদের আগে অনেকগুলো নাটক হয়, অনেক কিছু হয়। ছবির ব্যাপারটা আমি বাদই দিলাম, ছবির তো এখন ছবির কাজ সব মানে শুটিং এর ব্যাপারে আর কি বলছেন। এখন সেই কারণেই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা যদি মানে যে যার নিজ রেসপন্সিবিলিটিতে যদি কেউ কাজ করতে চায়, যে অবশ্যই তার স্বাস্থ্যবিধি এবং নিয়মকানুন মেনে, এবং সে কাজ করবে, কিন্তু টোটাল রেসপন্সিবিলিটি তার। কোনো সমস্যা হলে সে কিন্তু সেটা দায়ভার বহন করতে হবে, এখন তার দায়িত্ব। এবং সেফটি মেজার্সগুলো অবশ্যই একেবারে 100%। মহাসচিব মহোদয়ের কাছে একটু আসবো যে আপনার কাছে এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে আপনি ভাবছেন আর কি এগুলো নিয়ে এই সময়টাতে? আসলে এটা তো সারা বিশ্বের সমস্যা, এটা আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে আর সমস্ত সেক্টরে এই সমস্যা। করোনা তো হুট করে আসা একটা ব্যাধি, সারা বিশ্বে ছড়িয়ে পড়া একটা ভয়াবহ পরিস্থিতি। তো এটাকে মোকাবেলা করতে হলে আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে তো আছেই, আর আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যদি স্ব ক্ষেত্রে সচেতন হই, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আর গ্যাদারিং থেকে একটু দূরে থাকি। আসলে আমাদের মেনে নেওয়ার ব্যাপারটা একটু কঠিন। আমাদের দেশের মেজরিটি লোকই খুব বেশি সাহসী, এই সাহসের কারণে একটু করোনার পরিস্থিতি একটু প্রকোপতা পেয়েছে। তো আমরা সব কিছু মেনে নিয়ে যদি কাজ করি, সামনে যদি শুটিং করি, সেটা করা যাবে। কিন্তু আবার সোহান ভাই যেটা বললেন সেটা হলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে, কানুন মেনে, এবং প্রত্যেকে সচেতন হতে হবে। যে আমি ব্যক্তিগতভাবে একলা সচেতন রইলাম আর পাশাপাশি আমার ইউনিটের প্রত্যেকে অসচেতন রইল, তাহলে কিন্তু কাজটা দূর হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে, এবং মেনে নিয়ে কাজ করতে হবে। আর যেহেতু ঈদ সামনে, উৎসবের অনেক আনন্দের বিষয় থাকে, আর বিশেষ করে আমরা বিনোদনের যারা কর্মী, বিনোদনের মাধ্যমে যারা কাজ করেন, মাধ্যমে যারা কাজ করেন, পাশাপাশি যারা বিনোদন মাধ্যমকে উৎসাহিত করেন, দেখেন ঈদের সমস্ত প্রোগ্রাম, তাদের জন্য খুব কষ্টকর যে একদিকে বয়াল থাবা, অন্যদিকে আমরা একদম বিচ্ছিন্নভাবে ঘরে বসে থাকা বোরিং একটা জীবন। তো ওইগুলি কাটানোর জন্য অবশ্যই দরকার আমাদের পরিচ্ছন্ন বিনোদনের প্রক্রিয়াটা চালু রাখা। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুটিং চলবে নিয়মনীতি মেনে, এবং সামনের দিনে যাতে কাজগুলি ভালো হয়, এবং সামনে যাতে মানুষ টেলিভিশন বলেন, সিনেমা বলেন, বিনোদনের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে মানে ইয়ে করতে মানে চলতে পারেন ঠিক মতো, সেটার দরকার আছে। প্রোটেকশনটা থাকতে হবে 100%। একটা গুরুত্বপূর্ণ কিন্তু শাহিন সুমন ভাই বললেন এই কথার মধ্যে, সেটি হচ্ছে যে একটা দর্শকদের ব্যাপারটা যদি চিন্তা করে, তারা কিন্তু লকডাউনে বাড়িতে থাকছেন, কিন্তু বিনোদনের জায়গাটা যদি বন্ধ থাকে
বিনোদন করবে যদি কি তৈরি না মানুষ? হয় আসলে, হ্যাঁ মানুষ করবে। আসলে আমরা করবো কি ঘরে বসে, আমাদের করার তো আর কিছু এত নাই। সহজেই এই আমরা কিন্তু এই করোনার থেকে আমরা মুক্ত হতে পারছি এটা তো না। স্যার আমরা বুঝতে শুধু পারলাম, এটা কারণ হচ্ছে চিন্তা আমরা করতে ফার্স্ট হবে ওয়েভের পরে কিন্তু সেকেন্ড ভেবেছিলাম ঢেউ যে হ্যাঁ, আমাদের আসলে আমরা কেউ জানি না আমাদের ভাগ্যে কি আছে, আমরা সেই। কেউ জানি না। যেন আমাদের গতকালকে আমাদের একজন পরিচালক মারা গেছেন এই করোনাতে। মাসুদ হ্যাঁ, কায়েনাত ভাই মাসুদ আমাদের কায়েনাত খুব ভাই। প্রিয় একজন প্রিয় মানুষ। শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি অবশ্যই। এবং স্যার আপনি যেটা বলছিলেন যে শুরুতে আমরা কিন্তু ঠিক হয়ে যাচ্ছিলাম অনেকটাই, এবং অনেক নির্মাতা বলেওছেন এখানে যে আমরা নিশ্চয়ই আলোর দিকে যাচ্ছে আবার বা যাবো সব সামনে, কিন্তু আবার সেকেন্ড ওয়েভটা নিশ্চয়ই আপনারা প্রত্যাশা করেননি, এবং নির্বাচনও হয়ে গেল, এবং সব মিলিয়ে একটা খুব চ্যালেঞ্জিং সময় আপনারা এবং পার করছেন। আমাদের যে নির্বাচনটা এবার হয়েছে জি। মানে মারাত্মকভাবে মেনটেন করে জি। এত সিস্টেমেটিক ওয়েতে নির্বাচন কখনো কিন্তু হয় না। এটা আমাদের করেছি, আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা পেরেছি সবাইকে মেনটেন করতে। ইতিহাসের এই প্রথম ইলেকশন, যে ইলেকশন আমরা হ্যান্ডশেক করিনি, হাত করিনি, ভোটারদের কাছে যাইনি, প্রার্থী ভোটারের কাছে যাইনি, আমরা দূর থেকে বলেছি আমার নাম অমুক, একটি ভোট দিবেন, প্যানেলকে ভোট দিবেন। অন্যরকম ভাবে নির্বাচনটা হ্যাঁ, হয়েছে একেবারেই একেবারে। সেই আনন্দটা কি ছিল আসলে? ছিল। ছিল। আচ্ছা আচ্ছা, থাক, তাতে তাহলে স্যাটিসফ্যাকশনটা আসবে নিশ্চয়ই। এবার একটু আসি ম্যানিফেস্টোগুলো একটু কথা বলবো স্যার। আপনি নিশ্চয়ই পরিকল্পনাগুলো ইতিমধ্যে হাতে নিয়েছেন, বা যেগুলো হ্যাঁ, আমাদের তো চিন্তা ভাবনা জি। ছিল বলেই না আমরা একটা প্যানেল জি। করেছি, যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিটা মৃতপ্রায়, এখন বলতে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রি মৃতপ্রায়। তবে সবচেয়ে আনন্দের কথা আমাদের কাছে এই জন্য যে আমাদের বঙ্গবন্ধুর গড়া এই ইন্ডাস্ট্রি, ওনার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু চলচ্চিত্রকে অত্যন্ত ভালোবাসেন। জি, নিঃসন্দেহে। এই যে ওনার ভালোবাসাটা, ওনার কিছু লালিত স্বপ্ন আছে, আমাদের টার্গেটটাই হচ্ছে ওনার লালিত স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। ওনার লালিত স্বপ্নগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের চলচ্চিত্র অবশ্যই এক জায়গায় দাঁড়িয়ে যাবে এবং ইন্টারন্যাশনালি মার্কেটেও আমরা ঢুকতে পারবো। খালি আমরা চাই সরকারি সহযোগিতার সাথে সাথে আমরা আমাদেরকে সেভাবে নিয়োগ করব যাতে করে সব কিছুই আমরা সম্পন্ন করতে পারি। স্যার আপনাদের দুজনকে যেহেতু পেয়েছে আজকে, আমি একটু সরকারের কাছে যে সহযোগিতাগুলোর কথা বলছেন আপনি, সেগুলো ধাপে ধাপে যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলতেন যে এই জিনিসগুলো হলে আমরা এই যে যেমন সরকার হলে জন্য ১,০০০ কোটি টাকা দিয়েছেন, জি। তেমনিভাবে আমাদের টার্গেট হচ্ছে যদি আমাদের কিছু চলচ্চিত্র হল তো খালি হলে থাকবে না, হলের জন্য কন্টেন্ট লাগবে, সেই হলগুলোকে বাঁচানোর জন্য যদি আমাদেরকে মিনিমাম আমি বলবো যে ২০০ কোটি টাকার একটা থোক বরাদ্দ দেওয়া হয় এফডিসির মাধ্যমে, আমরা যেখান থেকে আমরা ছবি বানিয়ে মিনিমাম ১০০ ছবি আমরা ভালো ছবি বানাতে পারবো। আমাদের অনেক ভালো ভালো টেকনিশিয়ান, ভালো ভালো পরিচালক, ভালো ভালো লেখক সবই আছে আমাদের, শুধু নেই আমাদের এখন ফান্ডের সমস্যা। কারণ বেশ কিছুদিন আগের থেকেই অশ্লীল ছবি, তারপরে এই যে মানে ভিডিও পাইরেসিটা আমাদেরকে একদম শেষ করে দিয়েছিল, এবং যার জন্য কিন্তু ফাইন্যান্সাররা দূরে সরে গেছে। তো এখন সেখানে যেহেতু ফাইন্যান্সাররা আসছে না, এখন তারা ভাবছে যে হলগুলো অনেক বন্ধ হয়ে গেছে, সব কিছু মিলিয়ে তাদের চিন্তা ভাবনাটা যে আমি ইনভেস্ট করে আমার টাকা তো রিটার্ন পাবো না। তো সরকার যদি একটু এগিয়ে আসে, যদি এটা একটা ভর্তুকি দেয় এটাকে আমাদেরকে সেইভাবে, তাহলে আমার মনে হয় যে আমরা তাকে ভালো জিনিস দিতে পারবো, ইন্ডাস্ট্রিকে আমরা আবার সেই 90s অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। পাশাপাশি স্যার একটি দেশের ফিল্ম না টিকলে, সংস্কৃতির ফিল্ম না টিকলে তো আসলে কোনো কিছু টিকানো না, যাবে না। এটা খুবই সত্যি কথা, যেহেতু ফিল্ম আমাদেরকে বাইরের দেশে বা বাইরের মাটিতে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করে, এটা চলচ্চিত্র একটি বড় মাধ্যম অবশ্যই, নিঃসন্দেহে। স্যার এই তো গেল আপনার শুরুর দিকটা, আপনি বললেন চাওয়াটা বললেন রাষ্ট্রের কাছে। আমি যদি বলি যে এখন তো চাওয়াটা একটু ভিন্ন হওয়ার কারণ, এফেক্ট করবে এই কারণে, কারণ এখন প্যান্ডেমিক চলছে, এবং হচ্ছে স্যার অনেক পার্শ্ব চরিত্র যারা করেন, অনেক আর্টিস্টকে নিয়ে আপনার কাজ করতে হবে, তাদের জন্য আপনার পরিকল্পনা এবং এখানে কি কোনো সহযোগিতা আপনি আশা করছেন কিনা বা কিছু? হ্যাঁ, আমরা দুজনে মিলেই যেটা চিন্তা করেছি যে আসলে যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কোন্দল মাঝে মাঝে দেখা যাচ্ছে, এই ওর পার্সোনাল জেলাসিতে অনেকে অনেক সমস্যা তৈরি করতেছে, এই সমস্যাগুলো আমরা দূর করে ফেলবো ইনশাল্লাহ। যে কারোর সাথে কারো কোনো কোন্দল থাকবে না, কারণ কেউ কাউকে ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। আমাদের একটা ছবি বানাতে গেলে সকলেরই দরকার, সেই সকলকে আমরা একত্রে করে আমরা সেইভাবে কাজগুলো করব, এবং কাজগুলো করতে পারলে অবশ্যই রেজাল্ট আসতে বাধ্য। কারণ যখন আব্দুল জব্বার খান সাহেব ছবি শুরু করেছিলেন সেই মুখোমুখোশ, তখন কিন্তু ইন্ডাস্ট্রি ছিল না, সেখান থেকে কিন্তু উনি করতে 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 আজকে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের দেশে 1400 সিনেমা হল ছিল, আজকে আমাদের দেশে শিল্পীর কোনো অভাব ছিল না, সব কিছুই কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, তাই না? এগুলো কোন্দলের কারণে, কিন্তু তখন সেই কোন্দলগুলো যদি মিটায় ফেলতে পারি, কেউ কারোর প্রতি যদি বিদেশমূলক আচরণ না করি, তাহলে আমার মনে হয় আমরা
অতি সহজেই সব কিছু সমাধান করতে পারবো। এবং আমরা নতুন মুখেরও আয়োজন করতে যাচ্ছি, যে নতুন মুখ নিয়ে কিছুদিন আগে থেকে আমাদের আগের কমিটিও চেষ্টা করেছিল, হয়তো সম্পন্ন করা সম্ভব হয়নি এই কারণেই। তারপরে আমরা আশা করছি যে এবার আমরা সেটাকে সম্পন্ন করতে নতুন পারবো। মুখ বলতে আপনি বলছেন যে মানে শিল্পীদের আচ্ছা, শিল্পী আগমন, আচ্ছা। কি নতুন শিল্পীর প্রয়োজন। জি, মহাসচিবের কাছে আসবে। এই নতুন শিল্পী প্রয়োজনের যে জায়গাটিতে স্যার বললেন যে এখানটিতে আসলে আপনারা কিভাবে ভাবছেন নতুন মুখ আনার ক্ষেত্রে, বা কিভাবে প্রক্রিয়াটা কি কোনো হান্ট হবে বা কিছু? নতুন মুখ প্রসঙ্গ আসার আগে আমি একটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে একটু আগে আলাপ হলো যে আমাদের সিনেমার যে বিষয়গুলি, জি যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন যে থোক বরাদ্দ দেওয়ার জন্য। জি জি তো আমি এর পাশাপাশি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শিল্পকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য প্রতি বছরই ব্যাপক পরিমাণ অনুদান দিচ্ছেন। জি তো অনুদানের পরিমাণটা একটু কম ছিল এক সময়, কিন্তু এখন পরিমাণটা অনেক ভালো, যেটা দিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যে অনুদানগুলি দিচ্ছি কাদেরকে দিচ্ছি এটা আসলে বিচার বিশ্লেষণ করা দরকার। আর যে সিনেমাগুলি তৈরি হচ্ছে কার জন্য তৈরি হচ্ছে, আমরা সিনেমায় 100 জন নিয়ে 50 জন নিয়ে প্রিমিয়ার শো করলাম আর সিনেমাটা হয়ে গেল, সরকারের টাকাগুলি এভাবে জলে যায়, এটা আসলে আমি মানতে পারি না কোনোভাবেই। আপামর জনগণের জন্য সিনেমা তৈরি করতে হবে, সারা দেশের জনগণ যাতে সিনেমা দেখে, যেহেতু সরকারের পৃষ্ঠপোষকতা একটি দায়বদ্ধতার জায়গা আমাদের থাকে, যে আমরা যে টাকাটা নিচ্ছি সেই টাকাটা দিয়ে ছবি বানিয়ে আমার সারা দেশের লোককে দেখাতে হবে। একটি ভালো সিনেমা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে আমাদের দেশের সমস্ত জনগণ, সমস্ত দর্শক। তো সেটা দেখতে হবে, ভাবতে হবে। অনুদান যাকে ইচ্ছা তাকে দিয়ে দিলাম, বা বিভিন্ন নিয়ম কানুন ভেঙে আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম, আমাদের লবিং থেকে দিয়ে দিলাম, এগুলি আসলে আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না। আমি মনে করি যে এই অনুদানের প্রথা যে নিয়ম আছে, নিয়মগুলি আসলে বদলাতে হবে, এবং এই জায়গায় অন্তত কঠোর হওয়া দরকার যে অনুদানগুলি কারা পাচ্ছে, আর ছবিগুলি কীভাবে নির্মাণ হচ্ছে এবং দর্শক দেখছে কি না। যে ছবি দর্শক দেখছে না সেই ছবিকে অনুদান দিয়ে এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়ে সরকারের বা দেশের জনগণের কী লাভ, এটা একটা প্রসঙ্গ। আর যেটা বললেন আপনি কোন প্রসঙ্গে, নতুন মুখ আনার নতুন মুখের বিষয়ে আসলে আমি বলতে চাই আমাদের শিল্পী সংকট প্রকট, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের নায়ক নায়িকা থেকে আরম্ভ করে বাবা মা বা চরিত্র অভিনয় শিল্পী যা আছে, তো এ ধরনের শিল্পীর প্রচণ্ড অভাব। আমরা একটা কাজ করতে গেলে বুঝি একটা বাপ পেলে মা পাই না, একটা বোন পেলে। আর আসলে একটা জিনিস হয়ে গেছে শিল্পী সংকটের কারণে, দেখা গেলো যে একটা নায়ক নিতে গেলে মানে নায়ক না নিয়ে তাকে যদি একটা পার্শ্ব চরিত্র দেওয়া হয় সে করবে না। একটা নায়িকার জায়গায় সে দেখতে শুনতে নায়িকা সুলভ কিনা সেটা সে নিজে চিন্তা করে না। দেখা গেলো একটা সেন্ট্রাল ক্যারেক্টার অন্যরকম আছে, নায়িকা সাইনবোর্ডটা নাই, সে সেটা করবে না। ভালো সিনেমা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বৈরিতাই জায়গায় যে বৈরী পরিবেশ তৈরি হচ্ছে, যে আমাদের শিল্পীরা প্রত্যেকে নায়ক নায়িকা হতে চায়, কেউ শিল্পী হতে চায় না। আসলে এটা যদি প্রচুর পরিমাণে শিল্পী থাকতো তাহলে কিন্তু এটা হতো না। এটা কারণ একটা জিনিসই হয়েছে, কারণ শিল্পী না আসা, টেকনিশিয়ান আরও তৈরি না হওয়ার একটি কারণ, সেটা হচ্ছে এই প্রফেশনটাকে কেউ সিরিয়াস প্রফেশন হিসেবে নিতে পারে না। না, ওই যে প্রফেশনে কোনো সামনে ভবিষ্যৎ নাই সেই চিন্তা করেই হয়েছে। ওই চিন্তার থেকেই এই অবস্থাগুলো হচ্ছে। ভবিষ্যৎ নাই না শোন ভাই, ভবিষ্যৎ আছে, অবশ্যই ভবিষ্যৎ আছে। তারা ভাবছে না, তারা আসলে সেভাবে শ্রম দিচ্ছে না, সেভাবে ভালোবাসাটা নাই তাদের মধ্যে, সেটাই পাচ্ছে না, ওরা পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না যে এখানে কি হবে। তো সেই কারণেই যদি আমরা ওই অবস্থানটা তৈরি হয়, ভালো ভালো ছবি নির্মাণ হয়, ভালো ছবি দুই একটা যে সুপারহিট হয়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু সবার আগ্রহ তখন বেড়ে যাবে। আমরা শাপলা মিডিয়ার মাধ্যমে 100 ছবি তৈরি করছি, 100 ছবির মধ্যে অন্তত 20টা ছবি তো ভালো তৈরি হবে। 100 ছবির মধ্যে অবশ্যই 20টা ছবি লাগবে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, তার কল্যাণে এই সমস্ত কিছু এবং তার আয়োজন সব কিছু, মাঝখানে বাহক আমি, মানে আমার কথার ভিত্তিতে সে কাজটা শুরু করছে, সে আমার বন্ধু। আর আমার প্রেসিডেন্ট আছেন, সার্বিক সহযোগিতা করছেন তাকে। এটা তো একটা জিনিস যে মানে গিনিস বুকে ওঠার মতো, যে কোনো প্রডিউসার পৃথিবীতে একসাথে 100 ছবি নির্মাণের ঘোষণা দিয়ে ছবিগুলো করা, এবং 22টি ছবি আমাদের পাইপলাইনে, না যে শুধু সাইন করায় রাখলাম তা কিন্তু না, কিন্তু প্রত্যেকটা ছবির কাজ চলছে। তো এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। 100টি সিনেমার সাইন হয়ে গেছে স্যার, এটা বিস্তারিত যদি আমাদেরকে বলেন যে 100 সিনেমা কিভাবে করছেন। আমি বলি, প্রযোজকের সাথে আমি জড়িত, তো 100 ছবির মধ্যে আমরা প্রথমে 10টি ছবি 10 জন পরিচালককে দিয়ে মাঠে নামিয়েছি। আর 10 জন পরিচালকের পিছনে অনেকে অনেকদিন কাজ করছেন না, স্বাভাবিক কারণে একটু জিমিয়ে পড়া ক্যারিয়ার। তো ওনাদের সাথে আমরা একটা টিম তৈরি করেছি, তত্ত্বাবধায়ক টিম। আমাদের যারা খুব বিজ্ঞ ডিরেক্টর তাদের একজন করে রেখেছি প্রত্যেকটা জায়গায়, তারা তদারকি করবে, সহযোগিতা করবে। 10টা ছবি চলাকালীন সময়ে
7-8 দিন শুটিং করার পর আমরা আরও 10টা মাঠে নামিয়েছি। আমাদের প্ল্যানিং ছিল যে ওই 10টার সাথে 10টা রান করবে, তারপর ওই 20টার সাথে আরও 10টা রান করবে, এভাবে রোলিং করে আমরা কাজটা করব। আর এই বাধাগ্রস্ত হলো, আমরা থমকে গেলাম এই করোনার এই পরিস্থিতির কারণে। তা নাহলে এতদিন আমাদের হয়তো 30টা ছবি প্রায় শেষ হয়ে যেত। তা আমরা এই পর্যায়ক্রমে প্রক্রিয়া মানে করে একটার পর একটা করে আমরা 100 ছবি নির্মাণ করবো। 100 ছবির মধ্যে আমি আশা করি খুব ভালো ভালো পরিচালক, মেধাবী পরিচালক আছে আমাদের হাতে, ভালো স্ক্রিপ্ট আছে আমাদের হাতে, শিল্পী সংকট আছে, কিন্তু তারপর আমরা যে ধরনের শিল্পী আমরা নিয়ে কাজ করছি তারা প্রত্যেকেই এই শিল্পকে ভালোবাসে। তাদের মধ্যে সেই স্পৃহা আছে যে আমরা সুন্দর একটা কাজ উপহার দেব। পরিচালক থেকে টোটাল টিম আমাদেরকে সহযোগিতা করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি, একটা যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধে তারা সামিল হয়েছে যে আমরা এই শিল্পকে টিকিয়ে রাখবো। আমাদের স্ব জায়গা থেকে স্যাক্রিফাইস করে, অর্থনৈতিক স্যাক্রিফাইস থেকে আরম্ভ করে শ্রম, দেখা গেল সকাল 8টায় কল টাইম, তারা 8টার মধ্যেই সেটে আসছে, শুটিংয়ে আসছে, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করছে। কেউ মানে এত মানে ক্লান্ত হওয়ার পরও কেউ মুখে একবারও বলেনি যে আমরা এখন আর কাজটা করতে পারবো না। তাদের সবার কথা, আমরা আগে শিল্পটাকে বাঁচাই, আমরা যুদ্ধ করি, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এবং আমি সবাইকে গাইড করছি, সবার সাথে সহযোগিতা করছি, আর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ছবির সেটে যাচ্ছি, আলাপ করছি কার কী সমস্যা আছে না আছে, এবং আমি খুব নিখুঁতভাবে দেখছি এবং সমস্ত পরিকল্পনা আমাদের সুন্দরভাবে এগুচ্ছে। আর আমার সাথে আমার মাননীয় টিম তো কাজ সভাপতি করছে, আছেন। তারপরে ও নিজে দৌড়ায়, প্রত্যেকটা জায়গায় আমি নিজে ভোগ প্রত্যেকটা করি শুটিং স্পটে যায়, কি অবস্থা, কার কি অবস্থা, অবাক কি লাগে হচ্ছে না। আমার। স্ট্রিক্ট সুপারভিশনটা আপনি করছেন? হ্যাঁ, আমি আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই তো 100 সিনেমা, এটা আমাদের খুব আনন্দের একটা ব্যাপার, যেহেতু আপনি বললেন, আপনারা বললেন যে অলরেডি তারা প্রসেসে আছে, এটা এমন না যে মুখ দিয়ে বল। অন প্রসেস। তো সিনেমা যেহেতু তৈরি হচ্ছে, তার মানে আমরা খুশি যে আমরা সিনেমা দেখতে পাচ্ছি। শিল্পী হয়তো সংকটের বাজেট কম একটু, কিন্তু এই কম বাজেটের না না মধ্যেও না, আমরা বাজেট চাচ্ছি। কমের ব্যাপার আমি আপনার হ্যাঁ, সাথে দ্বিমত পোষণ করবো শোন ভাই। হ্যাঁ। বাজেট কম না, একটি ছবি নির্মাণ করতে গেলে একটা ন্যূনতম একজন ডিরেক্টরের কমপক্ষে 4 লক্ষ টাকা দিতে হয়, কমপক্ষে। তা আমরা সেই ক্ষেত্রে যদি আমি ডিরেক্টর, আমি স্যাক্রিফাইস করলাম যে অর্ধেক নেব, শিল্পীকে যে জায়গায় শিল্পী 5 লক্ষ টাকা নেয়, সে যদি মনে করে আমি অর্ধেক দিব, ক্যামেরা, অন্যান্য টেকনিশিয়ান সবাই স্যাক্রিফাইস করছে যে এই কারণে এই শিল্পকে টিকাতে হবে। আজকে মানসিকতাটা সবার যদি সিনেমা- মানসিকতা তৈরি হয়ে যদি গেছে। আমাদের সিনেমা না থাকে, হল বন্ধ হয়ে যাবে। আর হল বন্ধ হয়ে গেলে শিল্পীর দাম কি, টেকনিশিয়ানের দাম কি, ডিরেক্টরের দাম কি, কারোর কোনো দাম থাকবে না যদি হল বন্ধ হয়ে যায়। এই জন্য সবাই নেমেছে যুদ্ধে, আসলে প্ল্যানিং, এই কারণে প্ল্যানিংটাই ওর প্ল্যানিংটা, শাইনের যে প্ল্যানিংটা করেছে, এই প্ল্যানিংটাই হচ্ছে কোনো স্বল্প successful বাজেটের ছবি না, একটিও না। আমাদের কক্সবাজার শুটিং হচ্ছে, আমাদের সারা দেশের যে কোনো জায়গায় ভালো লোকেশন যে জায়গা আছে, সেখানে এই shooting অ্যারেঞ্জমেন্ট যা আছে সব দেওয়া হচ্ছে। মানে ওই মানে জাস্ট আর্টিস্ট পুরো টিমটার মধ্যে যদি স্যাক্রিফাইস করা হয়, সবাই, আমি বলি ওই একটা তো বললাম, জিনিস, শুনতে মনে হয় কম বাজেট, কিন্তু আসলে কিন্তু তা না। আমি শিল্পী যদি পাই 12টায় 1টায়, সকাল 8টায় কল দিয়ে যদি 12টায় 1টার সময় শিল্পী পাই, তাহলে কাজ আগাবে না। আমার 8টা শিল্পী 8টায় আসছে, তার 10টার সময় কাজ করার পর সে বলছে না যে 12টা পর্যন্ত কাজ করবো না। এই যে কাজের সময়টা, শুটিং টাইম কমিয়ে আনা, 20 দিন 25 দিন 30 দিনের জায়গায় দেখা গেলো 17 দিনের মধ্যে কাজ শেষ হচ্ছে। এই যে 10 দিন কিন্তু বিশাল একটা অঙ্ক যোগ হচ্ছে এর সাথে। শিল্পীদের কায়িক পরিশ্রমের কারণে এগুলি হচ্ছে, টেকনিশিয়ানের কায়িক পরিশ্রমের জন্য হচ্ছে, এবং প্রত্যেকেই কিন্তু স্ব জায়গা থেকে মানে সাপোর্ট যতটুকু দেওয়া সেটা দিচ্ছে। এটাকে কম বাজেটের ছবি বললে আমি তার সাথে ব্যাপক বিরোধিতা করব, যেই কারণে যে সত্যিকারের বাজেট যা যদি ধরা হয় তাহলে এটা ব্যাপক বাজেটের ছবি। হ্যাঁ, এবং 100টা সিনেমার বাজেট তো অনেক বড় একটি আর বাজেট। একটা জিনিস কিন্তু এটার থেকে শাইন লাভবান হব আমরা, যেটার জন্য আমরা সবসময় আন্দোলন করতাম, সবসময় বলতাম যে শিল্পীরা সময় মতো আসতে হবে, কাজগুলো শুরু হতে হবে, সেইটা কিন্তু তৈরি হয়ে এটা যাবে। সবচেয়ে বেশি আমাদের জরুরি ছিল। সেটা যখন তৈরি হয়ে যাবে practice-টা, অটোমেটিক, কিন্তু এরপরে আর কেউ তখন আর এসে যারা কাজ করতে আসবে তাদের মানসিকতা ওইভাবে তৈরি হয়ে আসবে যে না, আমাকে সময় মতো কাজ মানতে হবে। করতে হবে। মানে হতাশ হওয়ার কোনো এই সুযোগ প্র্যাকটিসটা নেই। শুরু হয়ে গেছে। যেহেতু কাজ চলছে, কাজ চলতে থাকলে নিশ্চয়ই শিল্পীরা আবার সে আগের মতো ত্বরান্বিত হবেন। এবং এই খুব চমৎকার একটি ব্যাপার আমরা আলোচনা করলাম, 100টি সিনেমার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এবং শিল্পী সংকটের যে ব্যাপারটি বলছিলেন, সভাপতির কাছে আসবো, যে এই জায়গাটিতে আসলে যেহেতু সিনেমার প্রকল্প অনেকগুলো, নিশ্চয়ই নতুন মুখের প্রয়োজন হবে এবং নতুন শিল্পীর প্রয়োজন হবে। এই ঘাটতিটা বা এই খামতিটা কিভাবে গুছিয়ে উঠবেন বলে চিন্তা করছেন? না, যেমন আমরা এর আগে 1984-এ একবার নতুন মুখের সন্ধানে হয়েছিল এফডিসির মাধ্যমে, তারপর 86-এ বোধহয় হয়েছিল। এখান থেকে কিন্তু বেশ কিছু শিল্পী আমরা পেয়েছিলাম যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে। তারপর আমি পার্সোনালি অনেকগুলো শিল্পী এনেছিলাম, এতেশাম দাদু এনেছিল, সব মিলে কিন্তু ইন্ডাস্ট্রি চলছিল সেভাবে। তো এর পরবর্তীতে আসলে সেই ধারাটা কেউ বজায় রাখতে পারেনি। তো এখন আমরা চেষ্টা করছি, ও আনছে, ওর হাতে চলে আসলো, শিল্পী আনলো। তো এইভাবে কিন্তু এখন ধারাটাকে, এখন আমাদের চেষ্টাটা হচ্ছে এই ধারাটাকে রেখে নতুনদেরকে এনে নতুনভাবে শিল্পী তৈরি করে
আমরা ইন্ডাস্ট্রি গ্রোমিং করে চলচ্চিত্র শিল্পটাকে একটা জাগরণ আনবই, এবং দর্শকও তখন একটা আলাদা টেস্ট পাবে, চিন্তা করবে তখন যে না আমাদের সিনেমা হলে যেতে হবে, সিনেমার পরিবেশ তৈরি করতে। কারণ আমি ঘরে বসে টেলিভিশনে কিংবা আমি মোবাইলে যে ছবি দেখব, ইউটিউবে যে ছবি দেখব, সেটা কিন্তু আমি ট্রেলার দেখব। আমি কিন্তু সিনেমা হলে ওই ছবি দেখে কিন্তু আমার উৎসাহ জাগবে যে আমাকে এটা হলে দেখতে হবে। আমরা সেরকমই ছবি বানাবো যাতে হলে দেখার জন্য উৎসাহিত হয়। একেবারে একদম ঠিক স্যার। এবং অনেক ধন্যবাদ স্যার, আপনারা দুজন আমাদের সঙ্গে এসে আজকে সময় দিয়েছেন, এতগুলো কথা বলেছেন আপনাদের পরিকল্পনা নিয়ে। এবং অবশ্যই দর্শকদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যেমনটি তারা বলছিলেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করেই যাচ্ছেন, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সিনেমাটা প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করা ঠিক মতো। তাহলে আসলে সিনেমা বাঁচবে, সিনেমা আমরা দেখতে পারবো, সামনে আরও ভালো ভালো কাজ আসবে, এবং কাজ তো হচ্ছেই। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা স্যার। ধন্যবাদ আপনাকেও, সবাইকে এই চ্যানেল লাইকেও শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদ থাকুন অবশ্যই।